রফিক, তুই আমার ছেলেকে বাঁচতে দিসনি, আমিও তোর ছেলেকে বাঁচতে দেব না। তোর বাপে বলে ন্যায় বিচারক, এবার আমগো ন্যায় বিচার দেখ। বাবা, তুমি একটু বসো, আমি চেঞ্জ করে আসছি। ঠিক আছে। রফিক মল্লিক, তোমাকে তোমাকে আমি শান্তিতে থাকতে দেবো না। ন্যায় বিচার হয়েছে, ন্যায় বিচার দেখাচ্ছে, আমিও দেখব কোথায় থাকে তোমার এই ন্যায় বিচার। তোমার সুখ শান্তি আমি হারাম করে দেবো। বেশি বলে ফেলেছেন, আর দ্বিতীয় কোনো কথা বলার চেষ্টা না করে এখান থেকে চলে যান। কি কি করবি তুই? কি করবি? খুব বেশি কিছু করব না। বাবার সম্পর্কে আর একটা বাজে কথা মুখ দিয়ে বের করলে ঘাটটা ধরে বের করে। রাফাত, তুমি ভেতরে যাও। যাও বলছি। বাবা, তোমাকে অপমান করবে, অসম্মান করে কথা বলবে, তা আমি সহ্য করব না। সেই জন্যই বলছি তুমি ভেতরে যাও। যাও বলছি। সুলতান, এটা কিন্তু জজের বাড়ি, তোমাকে থানা হাজতে পাঠাবার জন্য আমার একটা টেলিফোন যথেষ্ট। তুই আমাকে পুত্র হারা করেছিস, তোকেও আমি পুত্র হারা করবই। এই চশমাটা তোর দাদিকে দিয়ে দিস। আচ্ছা বাবা।
তোমার না আমার জন্য একটা স্কুল ব্যাগ আনার কথা ছিল? আরে তাই তো, আজই নিয়ে আসবো মা। ঠিক আছে। শোনো না। হ্যাঁ ঠিক আছে। রাফাত, হ্যাপি বার্থডে টু ইউ। শুকনো ভালোবাসা এখন শুকনো, রাতে তো পছন্দের পায়েস রান্না করবো। এই জন্যই তো বলি আমার লক্ষ্মী মা। আমার পছন্দের খাবারটা ঠিকই মনে রাখি। যাই আমার সব ফ্রেন্ডদের ইনভাইট করে আসি। পাগল ছেলে। স্যার ওয়ালাইকুম আসসালাম। চাবি দাও। হ্যাঁ জি এই নিন। মা 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 আমাকে বাঁচাও মা। মা মা আমাকে তুমি লুকিয়ে রাখো মা। কেন? আমাকে তুমি লুকিয়ে রাখো। কি হয়েছে? মা আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে একটা লোক মারা গেছে। বাবা তুমি তো বিচারক, আমি তো ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিনি, তাহলেও কি আমার শাস্তি হবে? বলো বাবা, বলো না বাবা, চুপ করে থেকো না, বলো। তোর বাবা জজ, তোর শাস্তি হবে কেন? তোর কিচ্ছু হবে না বাবা, তোর কিচ্ছু হবে না। এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? স্যার এই ব্লু বুকটা আপনার ছেলের গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। আপনার ছেলে একটা অ্যাক্সিডেন্ট করে একজন মানুষ মেরে ফেলে পালিয়ে এসেছে। স্যার আপনি আইনের মানুষ, আইন আপনার জানা, তাই আমরা আপনার ছেলেকে গ্রেফতার করে নিয়ে যেতে এসেছি। বাবা আমি তো বলেছি আমি তো ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিনি। এই কথাটা আদালতে বলতে হবে। ওরা 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 ওদের দায়িত্ব পালন করতে এসছে, আমি তো বাধা দিতে পারি না। আজ রাফাতের জন্মদিন। রাফাত আমার হাতে রান্না করা পায়েসে জন্মদিন করতে চেয়েছিল। তুমি পুলিশকে বলো না রাফাতকে পায়েস খাওয়ার একটু সময় দিতে। তোমার পায়েস রান্না করার দুধ অনেক আগেই পুড়ে গেছে শাহানা। এবার 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 শুধু আল্লাহকে বলো তোমার কপালটা যেন পুড়ে না যায়। চলুন।
দেখো দাদি, তোমার জন্য একটা চমক আছে। কি রে বোন? বাবা তোমার জন্য চশমা এনেছে। তোমার কোরআন শরীফ পড়তে আর সমস্যা হবে না। চশমা আমার লেগে? পড়ো। আরে বোন, সব ফাঁকা দেখতেছি। মা, আমাদের বাড়িতে পুলিশ এসেছে। এটা আসাদের বাড়ি? জি, কিন্তু আপনারা কি ব্যাপার? কি হয়েছে? কথা বলো, কথা বলো না। আল্লাহ, কথা বলো। এই পুলিশ আঙ্কেল, আমার বাবার কি হয়েছে? মা কাঁদছে কেন? তোমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আসাদ, আসাদ রে, কথা বল, কথা বল। আসাদ রে, তুই কি করলি রে বাবা? তুই কি করলি? আমার তুই কি চশমা এনে দিলি রে বাজার? আমি এই চশমা চোখে দিয়ে তোর বড় মুখ দেখতে চাই না রে বাজার। আপনি কাঁদবেন না। যার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে আপনার ছেলে মারা গেছে, আমরা তাকে গ্রেফতার করেছি, শাস্তি তার হবেই। আল্লাহ, ও যেমন করে আমার মুখ থেকে আমার পোলারে কাইয়া লইছে, তুমি ওর মার মুখ থেকে তুমি কাইয়া লাও। আল্লাহ, তুমি কাইয়া লাও। অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, আজ আমি এমন একজন বিচারকের আদালতে হাজির হয়েছি যার কাছে মা, বাবা, সন্তানের উপরে হচ্ছে আইন। সত্যিই তিনি মহান। মহামান্য আদালত, খুনি রাফাত মল্লিক শুধুমাত্র একজন মানুষকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেনি, সেই সাথে তিনটি জীবনের বেঁচে থাকার আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নকে হত্যা করেছে। অবজেকশন ইওর অনার, অ্যাক্সিডেন্ট আর খুন বা হত্যা করা এক জিনিস নয়। অবজেকশন সাস্টেন। দেখুন মহামান্য আদালত, সন্তান হারা বৃদ্ধ মাতাকে দেখুন, যেন একটা পাথরের মূর্তি হয়ে গেছে। তার বুকে শুধু একটাই কথা, আল্লাহ, তুমি আমার সন্তানের খুনিকে শাস্তি দাও, শাস্তি দাও, শাস্তি দাও। মহামান্য আদালত, ওই হলো সদ্য বিধবা স্ত্রী আর বাবা হারানো শিশু কন্যা। ওরা নিজেরাই জানে না মৃত আসাদের অবর্তমানে আগামীকাল কে ওদের এক মুঠো ভাতের ব্যবস্থা করে দেবে। ওরা নিজেরাই জানে না আগামীকাল ওদের জীবনের মোড় কোন দিকে মোচড় নেবে। তাই আমি মহামান্য আদালতের কাছে সেই বিচার প্রার্থনা করব, যে বিচারের রায় শুনে বৃদ্ধ মা বলতে পারবে আমি ন্যায় বিচার পেয়েছি। মহামান্য আদালত, স্বামীহারা বিধবা তার শোক ভুলতে পারবে, আর এই অবশ শিশুটি যেন সবাইকে বলতে পারে বাবার হত্যার বিচার সঠিক হয়েছে। ওনার মহামান্য আদালত, আমি একবার নয় 100 বার বলেছি ব্রেক ফেল করার কারণেই অ্যাক্সিডেন্ট হয়েছে, নয়তো অ্যাক্সিডেন্টটা হতো না। বিশ্বাস করুন মহামান্য আদালত,
আমি ওই মানুষটাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, আর ওই মানুষটা তো আমার শত্রু ছিল না। তাহলে একজন মানুষকে গাড়ি চাপা দিয়ে আমি কেন মারবো? কেন ওই পরিবারের এত বড় ক্ষতি আমি করব? আমি ওই মানুষটাকে মারতে চাইনি মোহাম্মদ আদালত, এটা একটা অ্যাক্সিডেন্ট। বিশ্বাস করুন মোহাম্মদ আদালত। অর্ডার অর্ডার অর্ডার। আদালত আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। আগামীকাল 11টার পর এই মামলার শুনানি হবে। এই তো স্যার এসে গেছেন। এক্সকিউজ মি স্যার, আপনার কাছে আমাদের একটাই প্রশ্ন। আসামি রাফাত মল্লিক আপনার একমাত্র সন্তান, আর আপনি হচ্ছেন এই মামলার বিচারক, তাই আমরা কি ন্যায় বিচার আশা করতে পারি? বিচারকের চেয়ার আমি 25 বছর। এই 25 বছরে আজ পর্যন্ত কেউ আমার বিচারে দ্বিমত পোষণ করেনি। আশা করি আগামীকালও আপনারা কেউ দ্বিমত পোষণ করতে পারবেন না। থ্যাংক ইউ। সাংবাদিকের কাছে যা বলেছ সে তো বিচারক হিসেবে বলেছ। এবার রাফাতের বাবা হয়ে আমাকে বলো না, তুমি কি সত্যি সত্যি রাফাতকে কোনো কঠিন শাস্তি দেবে? রাত হয়েছে, যাও সোনা, তুমি শুয়ে পড়ো। আমাকে রায় লিখতে হবে। আমি তো তোমার কাছে জানতে চাইছি তুমি রায়টা কি লিখবে। সানা, রায় ঘোষণার আগে রায় কি হবে সেটা জানার অধিকার কারো নেই, তোমারও নেই। যাও, তুমি যাও প্লিজ। দেখো, তুমি শুধু বিচারক নও, রাফাতের বাবাও। তাই বলছি, কলমটা দিয়ে কোনো কঠিন শাস্তির রায় লেখো না। লেখার আগে আমি মা হয়ে বিচারক বাবার কাছে সন্তানের জীবনটা আচার পেতে ভিক্ষা চাইছি। ছেলে হচ্ছে আসামি, আজ বোঝা যাবো ন্যায় বিচারকের রায় কি হয়। খুব কঠিন পরীক্ষা। অর্ডার অর্ডার অর্ডার। আসামি রাফাতের অপরাধ সংঘাতিকভাবে প্রমাণিত হয়েছে। তদুপরি আসামি নিজেও তার অপরাধ স্বীকার করেছে। সুতরাং এই নিয়ে আদালতের কোনো সংশয় নেই। কিন্তু আসামির শাস্তি নিয়ে এই আদালত এক নতুন রায় ঘোষণা করতে যাচ্ছে। ট্রাফিক আইনের অ্যাক্ট অনুযায়ী এই অপরাধের শাস্তি হিসেবে 2 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করছে। এই সাজা কোনো কারাগারের 4 দেওয়ালের মধ্যে কাটাতে হবে না। আসামি রাফাত জেলখানার পরিবর্তে 2 বছর মৃত আসাদের বাড়িতে সাজা কাটতে হবে। আসামি রাফাত তার পরিশ্রমের উপার্জিত অর্থ দিয়ে মৃত আসাদের পরিবারের ভরণ পোষণ করবে। মহামান্য আদালত, এ কোন ধরনের রায়? এমন রায় কোন আইনের বই লেখা আছে তা আমার জানা নেই ওর অনার। আইনের বইতে একটা কথা লেখা আছে, আইন মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। তাই এই রায় মানবতার দিক বিবেচনা করেই দেওয়া হচ্ছে। এই রায় একটা অসহায় পরিবারকে বাঁচিয়ে রাখার জন্যই দেওয়া হচ্ছে। রাফাতকে কারাগারে পাঠালে 2 বছর পরে বেরিয়ে আসবে, কিন্তু ওই অসহায় পরিবারের কোনো উপকার হবে না। আপনিই বলেছেন ওই পরিবার জানে না আগামীকাল ওদের খাওয়ার ব্যবস্থা কে করবে। আপনিই বলেছেন ওই পরিবার জানে না আগামীকাল ওদের জীবন কোন দিকে মোড় নেবে। পরিবারের মঙ্গল কামনা করে এই রায় ঘোষণা করা হচ্ছে। মহামান্য আদালত, আপনি কি কৌশলে আপনার ছেলেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন? আপনি বিজ্ঞ উকিল, আইনের ভাষাতে বলতে পারেন, কিন্তু আমি বিচারকের চেয়ারে বসে বলছি, যদি আসামি রাফাত মল্লিক পালিয়ে যায় তাহলে তার সমস্ত দায়িত্ব আমি নেব। আসুন, আপনি আজ যে রায় দিয়ে এসেছেন সেই রায় সেলিব্রেট করার জন্য
অনেক বড় একটা অনুষ্ঠানের প্রয়োজন ছিল, বড় একটা কেক, ফুলের মালা, মিডিয়ার লোকজন। বিশেষ করে জোসে ইচ্ছা ছিল, সময়ের অভাবে করতে পারিনি। সোনা, সোনা, তুমি কি পাগল হলে? তুমি আমাকে পাগলামি করতে বাধ্য করেছো। আইনের চেয়ারে বসে আমার ছেলেটাকে নিয়ে ভাষণে দিয়ে এসেছো। তুমি বাবা নাও, তুমি বিচারক, তাই তোমার হৃদয়টা পাথর দিয়ে গড়া। কিন্তু আমি তো মা, আমার হৃদয়টা পাথর দিয়ে গড়া মা। কাঁদো শাহানা, কাঁদো, কিন্তু আমি তো কাঁদতে পারি না। আমার তো হাত পা বাঁধা আছে, কিন্তু চোখ দুটো পাথরের নয়। কি করব বলো? চোখের পানির তো রং হয় না, তাই রায়টা লেখার সময় কপটা চোখের পানি পড়েছে তোমাদের আমি দেখাতে পারবো না। কলমের কালি দেখা যায়, তাই সবার চোখে রায় লেখাটা ধরা পড়ে। আমার চোখের পানির ফোঁটাগুলো কারো চোখে পড়বে না শাহানা, কারো চোখে পড়বে না। আল্লাহ, কাঁদতে হবে, আমাকে আমাকে কাঁদিয়েছে, আমার বউ আমাকে কাঁদিয়েছে, ছোট্ট দ্বীপ থেকে কাঁদিয়েছে। এতগুলো বুকের হাহাকার কোনোদিন মিথ্যা হতে পারে না, পারে না। ওর বাবাকে কাঁদতে হবে, বুক চাপড়িয়ে কাঁদতে হবে। কে নেব মা? ওই খুনিটা, ওই খুনিটা আবার কেন এলো? দেখুন, আদালতের রায় তো আপনারা শুনেছেন। আসামির শাস্তি হয়েছে আপনাদের বাড়িতে থেকে আপনাদের দেখাশোনা করার জন্য। না, ওর মতো খুনির কোনো সাহায্যের আমাদের দরকার নেই। ও আমাদের চোখের সামনে থাকলে আমাদের দুঃখ আরো বাড়বে। চলে যা, চলে যা এখান থেকে। তোর মতো খুনির চেহারা দেখা পাপ। চলে যা, চলে যা, চলে যা। হ্যাঁ, হ্যাঁ, ও চলে যা। ও থাকলে আমার আশাটা কথা মনে পড়বে। থামুন, আপনারা যা করছেন তা ঠিক না। আইনের রায় মানতেই হবে। ও এখানেই থাকবে। এই চলো। আমি না এটাই বুঝি না। ও আমার সামনে থাকলে ওকে আমি কল করে ফেলবো। দিন ধরুন, ইচ্ছে মতো আমাকে কুপিয়ে আপনার মনে সমস্ত জ্বালা, সমস্ত রাগ, সমস্ত দুঃখ মিটিয়ে নিন। নিন ধরুন, শেষ করে দিন আমাকে, আমাকে মেরে ফেলুন। আমি তোকে কুপিয়ে কুপিয়ে মেরে মনের জ্বালাটা মেটাবো। মারুন আমাকে, ঘৃণার আগুনে পুড়ে পুড়ে মরাচ্ছে। একবারে মরে যাওয়া অনেক ভালো। মারুন আমাকে, আমাকে মেরে ফেলুন। মারুন আমাকে, আমাকে মেরে ফেলুন, আমাকে মেরে ফেলুন আপনি। তুমি বেরো না মা, তুমি বললে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। মা তুমি বেরো না মা, তুমি বেরো না। সবাই আমাকে খুনি বলে ঘৃণা করছে, তুই আমাকে কেন করুণা করলি? কেন আমাকে মেরে ফেলতে দিলি না? কেন? তুমি তো আমার বাবাকে ইচ্ছে করে খুন করনি,
চাই। তুই এত ছোট মেয়ে হয়ে এই বিশ্বাসটা কেন করছিস? খুনি তো নিষ্ঠুর হয়, খুনি তো কাঁদে না। তুমি ইচ্ছে করে খুন করে বলেই তো খাচ্ছ। পাইয়ে গেছি। মনে হয় ঢাকা শহরের নতুন মক্কেল। যাই সার্চ করে গিয়া। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। কই যাইতেছেন? মায়ের জামাই বাড়ি। ঠিকানাটা খুঁজে পাইতাছি না। ঠিকানাটা ওইদিকে। আচ্ছা যাই। আয় বেশি কথা শোনেন খালাম্মা। কি হয়েছে? এইটা কেডা? আমার নাতনি। তার নাম কি? চম্পা। চম্পা। তোমার নাম কি? আমার নাম, আমারে সবাই এই মহল্লার নাচ জামাই কইয়া ডাকে। এই যে শুনুন শুনুন, এইটা ঢাকা শহর, ভালো না। ওই যে হাতে চুরি পড়ছে, হাত কাইটা চুরিগুলা নিয়ে যাইব। ওই যে কানে দুল পড়ছে, কান ছিঁড়ে দুল নিয়ে যাইব। আর ওই যে গলায় চেন পড়ছে, চেনটা নিয়ে যাইব। তাহলে এখন কি করুন বাবা? ওগুলা আমার কাছে দিয়ে দেন, আমি লুকিয়ে রাখবো, ঠিক জায়গা মতো বুঝে দেবো। তাড়াতাড়ি এগুলি খুললে আমার কাছে দিতেছি। বলেন তাহলে চলো বাবা। গুষ্টি কি সব কিছু আরে কে নিচ্ছে? আমার নাতনি সব চিন্তা করেন না, নাতনি যখন আছে নাচ জামাই ফিরে আইবই। মানে মানে আমি তোরে ভালোবাসি। ভালোবাসাটা কিচ্ছু হইব না। আমারে ভালোবাসা তো ফতর করে ছাড়লা। আজ থেকে কোনো বাকি চলবো না, সব বাকি বন্ধ। বাকিও খামু না, ফতুরও হবি না। এই দেখ তোর জন্য আমি কি কি এনেছি। এই দেখ স্বর্ণের চেইন, সাথে মুক্তোর মালা। এই দেখ চুরের দুল, আমি না তোমারে অনেক ভালোবাসি। এনে কি হইতেছে? কি হইতেছে? তোরে কইতে হইব নাকি বেড়া? কইতে হইব না, আমি ওরে ভালোবাসি। আরে যা বেটা, আমি ওরে ভালোবাসি। বান্দর ঘরের বান্দর, নিজের চেহারাটা আয়নাতে দেখছো? হ্যাঁ, নিজের চেহারাটা দেখছো আয়না দিয়া? দেখছি শাহরুখ খানের মতো। আমার লোকে মানাইবো। হাত এগুলা কি এসব বোধ পাইছো? কি আমারে ভালোবাসে এগুলো দিছে। পুলি ওরে বিশ্বাস করো না, ওই 2 নম্বর। ওর থেকে জানি সব মাইরা আনছে, পরে গেলাম বিপদে পড়বা। তুই আমারে কোনদিন কোনো কিছু দিছস? তোরে এক গেলে একটা ঠোকা দিছো, আরেকটা দে। আরেক গেলে তোরে 2 গেলে 2টা ঠোকা দিছে। জ্যাকি ওরে জ্যাকি, তোরে ঠিকই এবার আমি খাওয়ামো ঝাঁকি। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ বাবা। ওই যে আপনার পোলা জ্যাকি মুরগি দিয়ে কইলো মারে কোষ ভালো করে রান্না রাখছে, আমি আয়া খামু, ধরেন। আচ্ছা। আর যে ঘরে টিভি আর ভিসিডি আছে না, এটা কি নষ্ট হয়েছে, আমার দিতে গেছে ঠিক করার লেগে। যাও বাবা, ঘরে আছে, নিয়ে যাও। আচ্ছা খালাম্মা। সকালে পাঠাইলো বাইম মাছ, অহন পাঠাইলো মুরগি। আমার পোলার কি মাথা খারাপ হয়ে গেছে? খালাম্মা মেরামত করতে নিয়ে যায়। আচ্ছা বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইনাল মেরামত খালাম্মা। মা মা, ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি ভাত দাও। ঠিক আছে বাবা।
তুই যে চারটা মুরগি পাঠাইছ সেগুলি ভালো করে রান্না রাখছ। মুরগি? হ্যাঁ, মুরগি পেলে কই? ওই যে কি যেন নাম, মানে মতি মতি? মতি মুরগি দিয়ে গেল। মতি মুরগি দিয়ে গেল? আর আমাকে টিভি ভিসিডি নিয়ে গেল। হায় আল্লাহ, হায় রে মতি, তুই মরে গেলে আমার ক্ষতি, তোরে আমি ছাড়ুন না। ফুলি ফুলি, ও ফুলি, আমার জানে জান, কই তুমি, কই গেলা? কেন কই যাবা? সময় খুব কম, আমি এখন দাওয়াত খাইতে যাবো। আর রাখো তোমার দাওয়াত, দেখো তোমার জন্য কি আনছি। কার জন্য? কার জন্য জান? তোমার জন্য। ভিতরে দিলাম, নাচবি, গান গাইবি, মন দিলাম, প্রাণ দিলাম, আর কি দিব রে? তুই করছস আমার ক্ষতি, আমি তোরে কিছুতেই ছাড়ুম না। কি হয়েছে? হ্যাঁ, বুঝো না জান, ওই শালা তো 2 নম্বর, কইব টিভি ভিসিডি ওর, তাই না? জ্যাকি, সত্যি কি তুই এই কথা বলি? আমারই কি সুন্দর, আরেকটা দুইটা হয়েছে, কোর্স কমপ্লিট। ওরে আমার জান, চলো আমরা টিভি ভিসিডি এখন নাচবো আর গাইবো, তুমি আমি না। জ্যাকি নিয়ে থাকবো, পয়ডা সইয়া গেলাম রে। নতি, তোর কাছে স্বীকার করবো না আমি নতি। মা 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 মা, টিপ থেকে কোথাও খুঁজে পাচ্ছি না। বলো কি বাবা, ওই খুনিটা আমার টিপ থেকে নিয়ে গেল না তো? তৃপ্তি, তৃপ্তি, দেখে চলতে পারো না? তোমার জন্য হার্ট ব্রেক করতে গিয়ে কপালে ব্যথা পেয়েছি। সামান্য আঘাত পেলেও একটা জীবন বেঁচেছে। কেউ যদি গাড়ির সামনে এসে পড়ে তাহলে দোষটা কার? যে গাড়ি চালায় তার, না যে গাড়ির সামনে এসে পড়ে তার? যে গাড়ি চালায় তারই দোষ হয়। মানুষ মারা গেলে তাকেই খুনি বলে ঘৃণা করে, আদালত তাকেই শাস্তি দেয়। জ্ঞান দিচ্ছিস? Stupid! Idiot! তুই আমাকে চিনিস? তুই আমাকে চিনিস? খুনের আসামি। একটা খুন করলে যে শাস্তি, 10টা খুন করলে একই শাস্তি। বাবলি এখনো আসছে না কেন? এত চিন্তা করেন কেন? আয়া পড়বো। মামা, মামা, কি রে মা, এইটুকু রাস্তা আসতে এত দেরি হয়? আসার পথে একটা অ্যাক্সিডেন্টে কিছুটা সময় দেরি হয়ে গেল মামা। অ্যাক্সিডেন্ট? তা কোথায় লেগেছে? ও, এই জন্যই বুঝি কপালটা কেটে গেছে। আমি কম্পাউন্ডার হলো মাঝে মাঝে সিরিয়াস রোগীর চিকিৎসা করি। বলুন ব্যথাটা কোথায়? চল তোরা। দোস্ত, থাপ্পড়টা কি জোরে লাগছে? পরে বুঝে মনে। মেয়েদের থাপ্পড়ের ঔষধটা কি স্যার? এই গাধা, তুই মাথা। আরে বাবলি, তুমি কেমন আছো মামি? ভালো। এরা সবাই? এরা সবাই আমার বান্ধবী। তোর কপালটা কাটলো কি করে? স্টিয়ারিং এর সাথে আঘাত পেয়েছি, তাই। রোদে তোর গালটা একেবারে লাল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে কেউ থাপ্পড় মেরেছে। ঠিক আছে, তোরা ভিতরে গিয়ে বস, আমি তোদের জন্য নাস্তার ব্যবস্থা করছি।
এই নাও তোমার চৌধুরী পরিবারের বৃত্তির 300 টাকা। মন দিয়ে লেখাপড়া করবে, কেমন? জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি তো কেমন। না ভালো না, এইটা না, এইটা। চাচা তো প্রতিদিন একটাই জামা পরে থাকে, এইটা নেব চাচুর জন্য। এই জামাটার দাম কত? মাত্র 200 টাকা। কম হবে না? না মা, কম হবে না। আচ্ছা এই নিন। কি ব্যাপার, আজ তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে? হ্যাঁ, আমি আজকে স্কুল থেকে 300 টাকা বৃত্তি পেয়েছি। তাই? হ্যাঁ। দারুণ খবর তো। তা এই টাকা দিয়ে তুমি কি করবে? করে ফেলেছি। করে ফেলেছো? কি করেছো? তোমার জন্য একটা জামা কিনেছি। তুমি সেই কবে থেকে একটা জামাই গায়ে দিচ্ছ। দেখো দেখো পছন্দ হয়েছে কিনা। অন্ধ নাকি? ওই ভেজালটা না? চিৎকারে কি হলো? কাদা লেগেছে, সাবান দিয়ে ধুয়ে দিলে কাদা উঠে যাবে। ও, সাবান কিনা টাকা নেই? টাকা দিয়ে দিচ্ছি। ওই দিনের থপ্পড়ে হয়নি, তোমাকে নতুন কিছু দিতে হবে। আরে এই কি করছো? হাত ছেড়ে বলছি। আরে আবার নিয়ে যাচ্ছ। আমার দামি পোশাকটা নষ্ট করে দিলে। তোমার এই পোশাকের চেয়ে আমার কাছে এই জামাটার মূল্য অনেক বেশি। এই নাও 10 টাকা। সাবান কিনে জামাটাকে ধুয়ে নিও, কাদা উঠে যাবে। তাই নাও চাচ্ছু? ঠিক তাই। দিয়ে দাও। চলো। মা, মা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। খুনি তো মানুষ খুন করে, কিন্তু উনি আমার জীবন বাঁচালেন কেন? বলো না মা। ওই মানুষটা তো বাবার খুনি, তাহলে উনি আমার জীবন বাঁচালেন কেন? ঘুমা। খিদে পেট চলে যাচ্ছে, কি যে করি।
পানি খাচ্ছে। তোমার বুঝি খিদে পেয়েছে? পাবেই তো, মা তো তোমাকে খেতেই দেয়নি। তোমার উপর মার খুব রাগ তো, তাই মা তোমাকে খেতে দেয়নি। তুমি বসো, আমি আসছি। এইটুকুই ছিল, আর ছিল না। আমি তোমাকে খাইয়ে দিই। খোকা, আমার লক্ষ্মী শোনা, খেয়ে নে বাবা, খেয়ে নে, নে হা কর। কাঁদছো কেন? খাওয়ার সময় কাটতে নেই। কি হলো? হা করো, খাও। তুমি বুঝি রোজ ভালো ভালো খাবার খেতে, তাই না? কি করবো বলো, আমরা খুব গরিব তো। পুরা ভাত খেতে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? এটাই আমার কাছে সবচেয়ে ভালো খাবার। বলেছি না খাওয়ার সময় কাটতে নেই? তোমার মা তোমাকে এই কথাটা শেখায়নি? আর কাটবো না। আচ্ছা, মা তোমাকে খুনি বলে ডাকে, দাদিও তোমাকে খুনি বলে ডাকে, তাহলে বলো না আমি তোমাকে কি বলে ডাকবো? খুনিকে খুনি বলেই ডেকো। না, তুমি আদালতে দাঁড়িয়ে বলেছিলে না তুমি আমার বাবাকে ইচ্ছে করে খুন করোনি। আমার কথা তো কেউ বিশ্বাস করেনি। আমি করেছি। কেন করেছি জানো? তুমি যে আদালতে দাঁড়িয়ে কাঁদছিলে। খুনি কখনো কাঁদে না, খুনি তো মানুষ খুন করে। তাই তোমাকে আমি ভালো চাচ্ছি বলে ডাকবো, ঠিক আছে? তুমি তাই দেখো। মা, কার বুকে ঘুমিয়েছিস? ভুলে যাস কেন? ও তোর বাবার খুনি। আর তোকে বলছি, তুই যদি মনে করিস আমার অবোধ শিশুটাকে আদরের সোহাগে ভুলিয়ে আমাদের মনে জায়গা করে নিবি, তাহলে ভুল করছিস, ভুল। শুনে রাখ, তোর জন্য আমাদের মনে কোনোদিন জায়গা হবে না। তুই আমার স্বামীর খুনি। তোর জন্য আমি আমার স্বামীর সোহাগ হারিয়েছি, তোর জন্য আমি বিধবা হয়েছি, তাই তোর জন্য আমার অভিশাপই থাকবে। আমরা যেভাবে কাঁদছি, তোর মাও যেন ঠিক এমনি করে কাঁদে, এমনি করে কাঁদে। আমরা যত খুশি সকাল সন্ধ্যা খোদার কাছে দুহাত তুলে আমাকে অভিশাপ দিন, কিন্তু কিন্তু দয়া করে আমার মাকে অভিশাপ দেবেন না, আমার মাকে অভিশাপ দেবেন না। জজ সাহেব, জজ সাহেব, জজ সাহেব, কোথায় আপনি? জজ সাহেব, জজ সাহেব, জজ সাহেব, কোথায় আপনি? তুই কেমন আছিস বাবা, কেমন আছিস? আমি কেমন আছি তা তোমার স্বামী জজ সাহেবকে জিজ্ঞেস করো।
জজ সাহেব আমাকে বিচারের নামে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছে। জজ সাহেব, আমি তো কোনোদিন আপনার সাথে কোনো বেয়াদবি করিনি, আপনাকে অসম্মান করার মতো একটা কাজও করিনি, তাহলে এত বড় শাস্তি আমাকে কেন দিলেন? আপনি রায়টা পরিবর্তন করে 2 বছরের জায়গায় আমাকে 20 বছরের শাস্তি দিন জজ সাহেব। তবু আমাকে ওই ঘৃণার ছুরির আঘাত থেকে মুক্তি দিন জজ সাহেব। আমার বড় কষ্ট হচ্ছে জজ সাহেব, আমি আর এই কষ্ট সইতে পারছি না। এই কষ্টকে জয় করতে হবে। ঘৃণার পরিবর্তে ওদের মনে তোমার ভালোবাসার সৃষ্টি করতে হবে। রাফাত, সোনা কিন্তু পুড়ে পুড়ে খাঁটি হয়। তোমাকেও ওদের ঘৃণার আগুনে পুড়ে পুড়ে ওদের কাছে ভালোবাসার খাঁটি সোনা হতে হবে। তখন দেখবে ওরাই তোমার কষ্টে কাঁদছে, তোমার ব্যথায় ওরা ব্যথা অনুভব করছে। বুঝেছি, আপনি আমাকে আরো বেশি পোড়াতে চান। ঠিক আছে, ঠিক আছে, আমি পুড়ব, পুড়ে পুড়ে আমি অঙ্গার হয়ে যাব। কতদিন পর নিজের বাড়িতে এলে মায়ের হাতে পায়েস না খেয়ে চলে যাবি? না শাহানা, কোন সাজাপ্রাপ্ত আসামি জজের বাড়িতে খেতে পারে না। ওকে তুমি যেতে দাও। ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে। মনে হয় অনেক জ্বর এসেছে, শীতে কাঁপছে। কাল সকালে ডাক্তার দেখিয়ে ওষুধ খাবে। ওষুধ না খেলে কিন্তু জ্বর সারবে না, ঠিক আছে? খুনের সাথে আল্লাহ দেখাবি না, খেতে আয়। না বস। রোজ শাক দিয়ে ভাত? না, খাবো না। এই শাক দিয়ে ভাত কতদিন খাবো? আমাকে বলছিস কেন? ওই খুনিটাকে জিজ্ঞেস কর, কেন তোর বাবাকে মেরে ফেললো। আমি কি করব? ঘরে যা ছিল সব শেষ, 2 দিন পর না খেয়ে মরতে হবে। ওই খুনিটা তো আমাদের সবার লাশ দেখতে এসেছে। রোজ শাক দিয়ে ভাত? না, খাবো না। এই শাক দিয়ে ভাত কতদিন খাবো? আমাকে বলছিস কেন? ওই খুনিটাকে জিজ্ঞেস কর, কেন তোর বাবাকে মেরে ফেললো। তুই যদি এই ফ্যামিলিটার জন্য কিছু করতে পারিস, সেটাই হবে তোর মনুষ্যত্বের পরিচয়। আমার গাড়িটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, মনে হয় ইঞ্জিনে ডিস্টার্ব। না ম্যাডাম, এইটা আমি পারুম না।
ইঞ্জিনের কাম তো আমি করি না, যে আই করে হ্যাঁ দেশে গেছে, হয় কিছুদিন এখানে রাখেন আর না হয় অন্য গ্যারেজে লয়ে যান, আমার কিছু করার নাই। কা তার মানে আমাকে রাস্তার মধ্যে ঠেলে ঠেলে গাড়ি স্টার্ট দিতে হবে? গ্যারেজে গাড়ি সারাবার লোক নেই, গ্যারেজ বন্ধ করে দিতে পারেন না? আমি এখন এই গাড়ি নিয়ে কিভাবে যাব? চাচা, ইঞ্জিনটা আমি দেখে দিই। তুমি দেখবা? ইঞ্জিনের কাম জানো? জি। তাহলে দেখো চেষ্টা কইরা। থ্যাংক ইউ। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কতজন। আর কোনো প্রবলেম হবে না। কত দেব? কাম যে করছে হ্যারে জিগান। এই বলো। যারা গাড়ি চালায় তারা জানে কোন মেকানিক গাড়িতে হাত দিলেই 500 টাকা দিতে হয়। দে তো। এই নে। দেয়ার স্টাইলটা ভালো হচ্ছে না ম্যাডাম। এটা ভিক্ষার টাকা নয়, পরিশ্রমের টাকা। হাত বদল করলে ভালো হয়, নয়তো ইঞ্জিনটা যে অবস্থায় ছিল সে অবস্থায় ডাউন করে দেবে। থ্যাঙ্কস। তুমি আমার গ্যারেজে কাম করবা? দেবেন? একটা কাজ আমার খুব দরকার। আচ্ছা, দরকার তো অহন থেকে লেগে যাও। তাহলে এই টাকাটা? আরে না না, এই পুরো টাকাটাই তোমার। আমার টাকা? রোজ শাক দিয়ে ভাত? না, খাবো না। এই শাক দিয়ে ভাত কতদিন খাবো? তৃপ্তি, তৃপ্তি, তৃপ্তি। ভালো চাচ্ছো? এই দেখো, তোমার জন্য কত বড় মাছ এনেছি। এত বড় রুই মাছ? আমি কিন্তু মাথাটা খাবো। এসো, বসো। অবশ্যই খাবে, পুরো মাথাটাই তুমি খাবে। না, বাপ হারা মেয়ে রুই মাছ খাওয়া শখ হয় কেন? পোড়া কপালে চা জুটবে তাই খাবি। ভাবি, ভাবি আমাকে মারতে চান মারুন, তবু তবু তৃপ্তির জন্য মাছটা রান্না করুন। আমাকে তো অনেক ঘৃণা করেছেন, না হয় আরো করবেন, তবু তৃপ্তির খুশিটা কেড়ে নেবেন না। তোর মতো খুনির ছায়ায় পা ফেলাও পাপ। ওই খুনিটা আবার কি করলো রে বৌমা? কি আর বাকি রেখেছে মা? তৃপ্তির মাথা খেয়েছে, তৃপ্তির নাম করে বড় রুই মাছ কিনে এনেছে, বাজার করে এনেছে, অভাবের সংসারে সাহায্যে টপ ফেলেছে, ভেবেছে আমরা ওকে ক্ষমা করে দেব। কখনই না, কোনদিন না, কোনদিন না। নাইবা করলেন কোনদিন ক্ষমা, কিন্তু কিন্তু বাইরে থেকে একটা কুকুর এসে থাকলে মানুষ তাকে দয়া করে এক মুঠো ভাত খেতে দেয়। কই, আপনারা তো আমাকে এক মুঠো ভাতও খেতে দেননি, আর দেবেনই বা কেমন করে? আপনাদেরই তো দিন চলে না। আর তাই আমি যদি আপনাদের জন্য কিছু একটা করতে চাই, সেই করাটা কি আমার ভুলের প্রায়শ্চিত্ত হতে পারে না? না, হতে পারে না। আমরা না খেয়ে মরে যাব, কিন্তু তোর মতো খুনির দেয়া কোনো কিছু আমরা খাবো না। বৌমা, ও সব কিছু ফেলে দাও। খবরদার, খবরদার, একটা কিছু ফেলতে দেব না। সবকিছু এ বাড়িতেই থাকবে। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আমার অধিকার আমি এ বাড়িতে প্রতিষ্ঠা করেই ছাড়বো। অধিকার? কিসের অধিকার? মায়ের কাছে সন্তানের অধিকার, ভাবির কাছে ছোট ভাইয়ের অধিকার, তৃপ্তির কাছে ওর ভালো চাচ্চুর অধিকার। বাজার করে এনেছি, গ্যারেজ থেকে কাজ শেষ করে এসে ভাত খাবো, এই সাফ সাফ বলে দিলাম। বৌমা, ঘরে যা আছে তাই নিয়ে তুমি রান্নাঘরে যাও।
বেলা তো কম হলো না মা, ওরা পেট তার কথা শুনবে না। ঘরে কিছু নেই মা, কিছু নাই। আমরা না হয় না খেয়ে মরতে পারবো, কিন্তু আমার তৃপ্তি। আমিও মরতে পারবো। আমার জন্য তোমরা কেন তোমাদের রাগ কমাবে? মরে গেলেই ভালো হবে, বাবার সাথে দেখা হবে। বাবাকে তো জিজ্ঞাসা করতে পারবো, বাবা ভালো চাচুকে তোমাকে ইচ্ছে করে মেরে ফেলেছিল? আল্লাহ, তুমি আমার কোন বিপদে ফেলাইলা? আমার পোলার খুনি রান্না খাবার আমি খাবো? পারবো না, পারবো না। খাবার আমার গলা দিয়ে নামবে না, নামবে না, পারবো না, পারবো না। এই খুনি রান্না খাবার আমি খাবো না, আমার গলা দিয়ে নামবে না। মা, ভালো চাচুকে খাবার দিলে না? আমার স্বামীর খুনিকে আমার হাতে খাবার দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আমার খাবারটাই ভালো চাচুকে দিয়ে আসি। ওরা আমাকে ধরতে আসছে, প্লিজ ওদের হাত থেকে আমাকে আপনি বাঁচান। ও তরে বাঁচাইবো, ও আর বাঁচাইবো কেডা? এই ওর ঘুরে আয়। বল তোদের কে পাঠিয়েছে? বল। বলতেছি ওই বাবলু ম্যাডাম আমাকে পাঠাইছে। মেয়েদের তো জেদ থাকা ভালো না। সেদিন ওই গেলে থাপ্পড় মেরেছিলাম, ভেবেছিলাম কাজ হবে,
কিন্তু আজ বুঝলাম কাজ হয়নি, তাই আজ ওই গেলে থাপ্পড় না মেরে একটা চুমো দিয়ে দিলাম। কি বলছেন? রাফাত আপনাকে রেপ করেছে? আমাকে দেখে কি মনে হচ্ছে আমাকে আদর করেছে, নাকি বলতে চান আমি মিথ্যে বলছি? সরি, আপনি তালুকদার বাড়ির ভাগ্নে, আপনাদের সম্মানই আলাদা, আপনি কেন মিথ্যে কথা বলতে যাবেন? কিন্তু আমি ভাবছি ওই রাফাতের কথা, ছেলেটা সাজা ভোগ করতে এসে এত বড় একটা অপরাধ করে ফেললো। আচ্ছা ঠিক আছে, আপনি অভিযোগ লিখিয়ে দিয়ে চলে যান, আমরা ব্যবস্থা নিচ্ছি। বাছা ধন, এইবার বুঝবে কাল নাগিনীর ছোবলে বিশেষ জ্বালা কেমন। তৃপ্তি, কি মা? তোর ভালো চাচুকে খাবারটা দিয়ে আয়, কাল সারা রাত কিছু খাইনি। আচ্ছা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমরা কেন এসেছো? আমার ভালো চাচাকে ধরে নিয়ে যাবে? হ্যাঁ, তোমার ভালো চাচু তালুকদার বাড়ির ভাগ্নের ইজ্জত নষ্ট করেছে। রাফাত, থানায় চলো। না, ভালো চাচু কোথাও যাবে না, আমাদের সাথেই থাকবে। মা, তুমি ভালো চাচাকে ধরে নিয়ে যেতে মানা করো মা, মানা করো, মানা করো, মানা করো মা, মানা করো, মানা করো। ও তো আমার জীবনের সবচেয়ে বড় শত্রু, ওকে অন্তত বাড়াবারটা খেয়ে যেতে দিন। আর আমার কোনো দুঃখ নেই, আমার ভাবি আমাকে ভাত খেয়ে যেতে বলছে। আমার জীবনের পরিবারের কাছ থেকে যতটুকু পাওয়ার আশা ছিল, আজ আমি তার চেয়ে অনেক অনেক বেশি পেয়ে গেছি। চলুন ওসি সাহেব। দেখুন ওসি সাহেব, দেখুন, একটু আগে আমার জন্য যে চোখে ঘৃণা ছিল, সেই চোখ দিয়ে এখন পানি ঝরছে। এত বেশি তো আমি চাইনি, এত বেশি তো আমি চাইনি। ভালো চাচ্ছো, ভালো চাচ্ছো, তুমি চলে যেও না। তুমি চলে গেলে আমরা যে না খেয়ে থাকবো, আমাদের খেতে দেবে কে? আমি আবার আসবো, তোমার এই সুন্দর মুখের ভালো চাচ্ছু ডাকটাই আমাকে আবার তোমার কাছে ফিরিয়ে আনবে। তুমি মার কাছে থেকো, একদম দুষ্টামি করবে না। আচ্ছা, তুই এটা কি খেলা খেললি? তোর এই খেলাটাকে আমি মেনে নিতে পারলাম না। না মানলে নাই, মামলাটা আমার, তাই আমি যা করছি ঠিক কাজটি করছি। একটু দেরিতে হলেও অ্যাকশনের রিঅ্যাকশন বেশি হচ্ছে। ভালো চাচ্ছু, ভালো চাচ্ছু, ভালো চাচ্ছু, মা, ভালো চাচ্ছু, তুমি কোথায়?
তুমি কোথায় ভালো চাচ্ছো? ভালো চাচ্ছো? রিয়াকশন থেকে এই জ্বর হয়েছে। ছেলেটার চলে যাওয়া ও মেনে নিতে পারেনি। ভালো চাচ্ছো? সত্যি কথা বলতে কি, এইসব জ্বরে অনেক সময় নার্ভ দুর্বল হয়ে অন্য সিরিয়াস কিছু ঘটে যেতে পারে। মেয়েটার দিকে তাকিয়ে ছেলেটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। কি তুমি আমার কাছে তোমার স্বামীর হত্যাকারীর জন্য কৈফিয়ত চাইতে এসেছো? তুমি কি ভুলে গেছো তোমার পরনে বিধবার শাড়িটা ওই শত্রুর জন্য? শত্রুকে কেউ কোনোদিন ভুলে না, তাই বলে কেমন শত্রুতা? নিজের মান সম্মান নিলাম করে দিয়ে প্রতিশোধ নিতে হবে? এই কেমন শত্রুতা? প্রতিশোধ নিতে হবে বলে এত বড় একটা জঘন্য মিথ্যার আশ্রয় নিতে হবে? এই কেমন শত্রুতা? প্রতিশোধের আনন্দে নিজেকে কলঙ্কিত করতে হবে? তুমি সামান্য গরিবের বউ হয়ে তালুকদার বাড়ির মেয়েকে জ্ঞান দিতে এসেছো? জি না, শুধু বলতে এসেছি ইজ্জত মেয়েদের অহংকার। ইজ্জত রক্ষা করার জন্য মেয়েরা জীবন দেয়, ইজ্জত নষ্ট হতে দেয় না। আপনি বোধহয় প্রথম অনেক সস্তা দামে নিজের ইজ্জত বিক্রি করে দিলেন। কম বয়স, এখনো সময় আছে। ভুলটা শুধরে নিলে মোগলটা আপনারই হবে, নইলে সবাই আপনাকে ধর্ষিতা মেয়ে হিসাবেই জানবে। জানুক, আমি ওকে জেল খাটিয়ে ছাড়বো। ওষুধটা খেয়ে নে দাদু ভাই। না, আমি খাবো না। দাদিমা, ভালো চাচাকে ফিরিয়ে আনো না। ফিরিয়ে আনতে টাকা পয়সা লাগে দাদু ভাই, ফিরিয়ে আনতে টাকা পয়সা লাগে দাদু ভাই, ফিরিয়ে আনতে টাকা পয়সা লাগে দাদু ভাই, ফিরিয়ে আনতে টাকা পয়সা লাগে দাদু ভাই। তোমার ভালো চাচ্চুকে ফিরিয়ে আনতে হলে জজ সাহেবকে বলতে হবে। জজ সাহেব ছাড়া কেউ ফিরিয়ে দেবে না। এখন মেয়েটার জন্য ওই শত্রু জীবন ভিক্ষা চাইবে? দাদি, আমি তো বলেছি ভালো চাচুকে ছাড়া আমি মরে যাব, তবুও এক ফোঁটা ওষুধ খাবো না। আমি মরে যাই সেই তো ভালো। ওসব অলক্ষণী কথা বলিস না মা, আমি তো চাচুকে তোর কাছে এনে দেবো। আমি জজ সাহেবের কাছে যাব। আমিও যাবো মা। যাবি, তুই যাবি। কি বলছো তুমি? ঠিকই বলেছি জজ দাদু। তুমি বলো, আমার ভালো চাচুকে তুমি শাস্তি দেবে না? সব তোমাকে দিলাম জজ দাদু। তুমি বলো, আমার ভালো চাচুকে শাস্তি দেবে না, আমার কাছে ফিরিয়ে দেবে? তুমি ভালোই করেছো দিদি ভাই, বাবাকে সন্তানের জন্য ঘুষ দিতে এসছো। ডাক্তার বলেছে চিত্রের ভালো চাচুর জন্য মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। ডাক্তার আরো বলেছে ওর যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আপনি ওই বাবলির কথা বিশ্বাস করবেন না, সব মিথ্যে। আমি বলছি সব মিথ্যে। তুমি কি বলবে মা? রাফাত আমার সন্তান, আমার রক্ত। একটা অ্যাক্সিডেন্ট ওকে তোমাদের চোখে খুনি সাব্যস্ত করলেও রাফাত চরিত্রহীন হতে পারে না। তুমি জানো না জজ দাদু, ভালো চাচু ছাড়া আমাদের মুখে ভাত দেবার কেউ নেই। তুমি ভালো চাচুকে ছেড়ে না দিলে আমাদের না খেয়ে থাকতে হবে। তুমি তো জজ সাহেবকে তোমার সব কথা বললে, আমি তো তোমার ভালো চাচুর বাবা। আমি দেখি আদালতে বসে জজ সাহেব কি করে। অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, এবারে আসামিকে কি শাস্তি দেবেন? মহামান্য আদালত, আপনি নিশ্চয় স্বীকার করবেন একটি নারীর ইজ্জত কেড়ে নিলে ওই নারীর বেঁচে থাকার স্বপ্ন মিথ্যে হয়ে যায়। মহামান্য আদালত, আমার মক্কেলকে দেখুন, ঘর বাঁধার স্বপ্ন হারিয়ে একটা পাথরের মূর্তি হয়ে গেছে। মহামান্য আদালত, আমার মক্কেল
আপনারও মেয়ে হতে পারত। তাই মেয়েটার মুখের দিকে তাকিয়ে ন্যায় বিচার করুন এবং দৃষ্টান্তমূলক এমন শাস্তি দিন যাতে ওর মতো অপরাধী এই সমাজে জন্ম না নেয়, ইওর অনার। That's all, Your Honor. আমি বিচারক হিসেবে মনে করি একটা মেয়ে ইজ্জত হারালে ওই মেয়ে সামাজিকভাবে তার বেঁচে থাকার সমস্ত অধিকার হারিয়ে ফেলে। তাই আমি মেয়েটির জীবনের কথা ভেবে, মেয়েটির ভবিষ্যতের কথা ভেবে এই রায় প্রদান করতে চাই, যে রায় বাবলি তালুকদারকে নতুন করে বাঁচার অধিকার দেবে। কি বলছে? আসামি রাফাত মল্লিক ছেলে হিসেবে কোনো সাধারণ ঘরের ছেলে নয়। আসামির বাবা একজন জজ। সুতরাং আসামির সাথে যদি বাবলি তালুকদারের বিয়ে হয়, এই বিয়ে অবশ্যই বাবলি তালুকদারের স্বপ্ন ফিরিয়ে দেবে, সামাজিকভাবে মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করবে। আদালত, দয়া করে এই রায় লিখবেন না। আমি যা বলেছি মিথ্যে বলেছি, আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য বলেছি। আমাকে ক্ষমা করে দে। আদালত, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। তুমি আমার মেয়ের মতো, তাই তোমাকে ক্ষমা করে দিয়ে এই মামলার থেকে রাফাত মল্লিককে আমি বেকসুর খালাস দিচ্ছি। স্যার 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 গো, আমার বাঁচান স্যার। একটা মাইয়া আমার মিথ্যে ধর্ষণ মামলায় ফাঁসা দিতেছে স্যার। আপনি আমার বাবা স্যার। আরে দেখ, কার কাছে তুই মামলা দিস? সে তো বাবলি ম্যাডামকে বাঁচাইতে পারলো না, তোরে বাঁচাবে কি করে? আমার কি হবে? আরে আয় না, এটা ভুয়া উকিল, অন্য উকিলের কাছে যাবো। আমাকে বেকসুর খালাস দেবার জন্য ধন্যবাদ জজ সাহেব। শুধু কি জজ সাহেব বলে ডাকবি, বাবা বলে ডাকবি না? জজ সাহেব তো বাবা ডাকার চেয়ে অনেক বেশি সম্মানের। বিচারকের পোশাকের আড়ালে আপনি আমার সেই বাবাকে কবর দিয়েছেন, যে বাবা ছিল আমার সবচেয়ে আপন। তুই কি জানিস তোর বাবা এই জজ সাহেবের ভেতরটা ঘুমে ঘুমে কাঁদে? রাফাত, এই কান্নার শব্দ শোনা যায় না, এই কান্নার পানি চোখ দিয়ে বের হয় না। এসব কথা থাক। তো মা বলছিল তুই আজ আসবি, তাই অসুস্থ শরীর নিয়ে তোর জন্য পায়েস রান্না করে রেখেছে, খেয়ে যা। না জজ সাহেব, কোন সাজাপ্রাপ্ত আসামি জজ সাহেবের বাড়িতে খেতে পারে না। চলি জজ সাহেব। মা, জজ সাহেব ভালো চাচাকে ছেড়ে দেয়নি কেন? কেন ছেড়ে দিল না? তোর ভালো চাচুকে জজ সাহেব তোর জন্য ছেড়ে দেবে। তাহলে ভালো চাচু আসতে দেরি করছে কেন? রাস্তা ভুলে যায়নি তো? চলো না, ভালো চাচুকে আমরা খুঁজে নিয়ে আসি। চলো না মা, চলো চলো না মা, চলো যাই। চলো না মা, চলো, ওঠো, এসো এসো না, এসো তো, এসো 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 না। ভালো চাচ্ছো? তুমি এতদিন কোথায় ছিলে ভালো চাচ্ছো? তোমার গায়ে তো জ্বর, তুমি জ্বর নিয়ে কোথায় যাচ্ছিলে? তোমাকে মায়ের সাথে খুঁজতে, যদি তুমি রাস্তা হারিয়ে ফেলো। তৃপ্তি,
তোরা ঘরে আয়। আইনে, তুমি আমাকে কোথায় খুঁজতে যাচ্ছিলে? আমি তোমার কে? তুমি আমার কে? কি ব্যাপার, নাস্তা লাগাওনি? নাস্তা খাবে না? মার মনো কি মিথ্যে বলে? কই, আমার রাফাত তো এলো না। তুমি আমাকে একবার রাফাতের কাছে নিয়ে যাবে? চুপ করে আছো কেন? বলো, বলো না নিয়ে যাবে। ব্যস্ত, তৈরি হয়ে নাও, তোমাকে তোমার ছেলের কাছে নিয়ে যাবো। আচ্ছা। কি হলো? গাড়ি তো হঠাৎ বন্ধ হয়ে গেল। এই ছেলে শোনো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আশেপাশে কোনো মোটর গ্যারেজ আছে? জি, ওই তো সামনে। ইয়ে, কিছু মনে করো না বাবা, আমার গাড়িটা একটু ঠেলে দেবে? টাকা দেবো। যাও, আচ্ছা, চলো। ঠিক আছে। এদিকে তো ধর, এই গাড়িটা ধর, ঠেলে দে। হ্যাঁ, ওদিক চাপা আরো। গাড়ির মধ্যে আসিস না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দাঁড়া। হ্যাঁ, উস্তাদ উস্তাদ, একখান গাড়ি আইছে তো। খোকা, রাফাত, মা, রাফাত, রাফাত, তোর এই অবস্থা, তুই গ্যারেজে কাজ করছিস? প্রশ্নটা আমাকে করছো কেন মা? জজ সাহেবকে করো। উনি আমাকে আসামি বানিয়ে পাপের শাস্তি দিয়েছেন, আর আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করছি। আইন তো কি জজের ছেলে আসামি বানিয়েছে? ওই মানুষটাকে আর কষ্ট দিস নে বাবা। তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি মা? পায়েস, তোর প্রিয় খাবার। তুই খাবি না? খাবো মা। আমার মায়ের হাতের পায়েস আমি খাবো না? এটা তো আর জজ সাহেবের বাড়ি না যে সাজাপ্রাপ্ত আসামির জজ সাহেবের বাড়িতে খাওয়া নিষেধ। আমি খাবো মা। তুই তুই দাঁড়া বাবা, আমি নিয়ে আসছি। নে, নে বাবা, নে। নে, নে। তোর মুখ দেখে মনে হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। হ্যাঁ মা, এই পৃথিবী বড় নিষ্ঠুর। এখানে মাথার ঘাম পায়ে ফেলে দুবেলার খাবার জোগাড় করতে হয়। গাড়িটা আমি দেখে দিচ্ছি। মায়ের হাতের পায়েস খেতে দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না জজ সাহেব। না না, আমি কিচ্ছু মনে করিনি, আমি কিচ্ছু মনে করিনি। আমার তো মন বলে কিচ্ছু নেই, আমি তো পাষাণ নিষ্ঠুর, তাই না শাহানা? সবাই বাইরের থেকে মেয়েদের সবুজ পাতাটা দেখে, ওই সবুজ পাতার অন্তরালে যে চাপ চাপ রক্ত থাকে তা কেউ দেখে না। আমার অবস্থাটাও মেয়েদের সেই সবুজ পাতার মতো। আইনের মার পেছে যে নিজের ছেলেকেও ক্ষমা করে না, সেই বাবার বুকের ভেতরে যে রক্তপাত হয় তা কেউ দেখতে পাও না, কেউ দেখতে পাও না। ঠিক আছে, গাড়িটা আমি দেখে দিচ্ছি।
ঠিক হয়ে গেছে। চলো শাহানা। আমার পারিশ্রমিকের 500 টাকা। খোকা খোকা তুই উপায় নেই মা। জজ সাহেব ডাইনিং টেবিলে বসে সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার করে, কিন্তু এই রোজগারের টাকাতেই একটা অনাথ পরিবারের সংসার চলে। ওদের মুখে দুবেলা দুমুঠো ভাত ওঠে। তাই গাড়ি ঠিক করার মজুরিটা ওনাকে দিতেই হবে। থ্যাংক ইউ স্যার। চলো শাহানা। না না জব্বার, তোমার কথাই মানতে পারলাম না। তোমার হাতের মধ্যে জজের ছেলে বসবাস করছে, আর তুমি আমার ছেলে মৃত্যুর প্রতিশোধ দেবার জন্য কোন রকম সহযোগিতা করতে পারলে না। আরে মাসুদের মা তো তোমারই বোন ছিল নাকি? দোলা ভাই, দোলা ভাই, তোমার মেয়েকে দিয়ে তুমি যে কাজটা করাতে পারোনি, সেই কাজটা আমি আসাদের বিধবা বউকে দিয়ে করিয়ে দেখাবো। ভাবি, তুমি তুমি আমার ঘরে কেন এসেছো? কোনো কারণ নেই, আমি বাইরে থাকি, তাই এই টাকাগুলো দিতে এসেছি। আর কদিন, একদিন সাজা খাটা শেষ হয়ে যাবে, ঠিক চলে যাব। খুনিকে যখন নিজের হাতে ভাত খেতে দিচ্ছেন, তখন এই টাকাটা রাখতে আজ আপত্তি করবেন না। ধরুন। দেখি বিধবা কই আছে? এটা ঘুরতে গেছে ঘটনা, আগে আটকে গেল। তোমরা কে কই আছো? জলদি আহো, দেখে যাও। জলদি আহো, আর দেরি কেন? জলদি আহো, দেখে যাও আসাদের বিধবা বউ কি করতেছে। আসো। কি হয়েছে দেখি, কি হয়েছে? এই কি হয়েছে? আসাদের বিধবা বউ ওর স্বামীর খুনির লগে একই ঘরে। ছি 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 ছি। দেখি কি ব্যাপার? আমার বাড়ি উঠানে এত লোকজন কেন? তোমার বিধবা বউ ঘরের ভেতর তোমার ছেলের খুনির সাথে আকাম করছে। আমরা হাতে নাতে ধরেছি। এসব কি বলছেন? আমার বউ এমন কাজ করতেই পারে না। চোখে তো চশমা আছে, দরজা খুলে দিচ্ছি, নিজের চোখে দেখো সত্যি না মিথ্যে। এই দরজা খুলে দে, ওদেরকে বেরিয়ে আসতে বল। যদি বের হতে না চায় তাহলে চুল ধরে টানতে টানতে নিয়ে আসবি। ঠিক আছে। যা। আসো লটর পটর কেসের আসামিরা, বাড়ি আসো। আমার বাবা কই? এ তো দেখছি অন্য মেয়ে। এই তুমি কার মেয়ে? আমি তালুকদার বাড়ির ভাগ্নি। বস, কিভাবে যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। মামা, এখন কি বলবে? তুমি বুঝি ভাবতেই পারোনি তোমার থুতু তোমার মুখে এসে পড়বে। আপনারা শুনুন, রাফাতের সাথে আমার ভালোবাসার সম্পর্ক, তাই ভালোবেসে আমি আমার ভালোবাসার মানুষের কাছে আসতেই পারি। মামা শোনো শোনো, তুমি যদি এই সম্পর্কটাকে মেনে নিতে না পারো, তাহলে আমাকে
নষ্টা মেয়ে হিসেবে বিচারে বসিয়ে বিচার করতে পারো? তালুকদার সাহেব, ঘরের ইজ্জত দেখানোর জন্য এইভাবে লোক ডাকার কোনো দরকার ছিল না। তালুকদার সাহেব, নিজের ঘরের ইজ্জত ঠিক না কইরা পরের ঘরের বেইজ্জতি করতে আইছেন না। এই চলো চলো, নিজের পাশায় গুমা খাইয়া অন্যের পাশা চেক করে বেড়াই। যত সব। এই চলো চলো। একদিন এই আমি আমার ইজ্জতের কথা, মান মর্যাদার কথা ভুলে গিয়ে রাফাতকে চরিত্রহীন সাজাতে চেয়েছিলাম। সেই দিন রাফাতের জন্য আপনি আমার কাছে ছুটে গিয়েছিলেন, আমি আপনাকে ফিরিয়ে দিয়েছিলাম। একদিন নিজেকে কলঙ্কিত করেছিলাম প্রতিশোধ নেবার জন্য, আর আজ নিজেকে কলঙ্কিত করলাম মায়ের মতো ভাবের মর্যাদা রক্ষার জন্য। বলো রাফাত, আমার ভুলের প্রায়শ্চিত্তকে আমি করতে পেরেছি? অবশ্যই পেরেছো। ভালো চাচ্ছু, তোমার হাতটা দাও। আন্টি, তোমার হাতটা দাও। ভালো চাচ্ছু, আন্টি আমার মায়ের সম্মান বাঁচিয়েছে। তুমি কিন্তু আন্টির হাতটা ছেড়ে দিও না। তুই এসেছিলি ভাইয়ের প্রতিশোধ নেবার জন্য, প্রেম করার জন্য না। ভুল করেছিলাম, কারণ আমি জানতাম না তুমি যে কালো পোশাকের পেশাকে বেছে নিয়েছো তার মধ্যে কালো হয়ে গেছে তোমার মন। আর সেই কালোতে নষ্ট হয়ে গিয়েছিল তোমার ছেলে। খুনি হিসেবে ফাঁসিতে ঝুলে তার প্রায়শ্চিত্ত করে গেছে। তুমি তো সেই বাবা, আমাকে তোমার স্বার্থে ব্যবহার করার জন্য মিথ্যে বলেছিলে, আমাকে অন্ধকারে রেখে রাফাতের ক্ষতি করতে চেয়েছিলে। তুমি প্রথম বাবা যে প্রকাশ্য আদালতে নিজের মেয়েকে দোষীতে সাজিয়ে তোমার জেদ পূরণ করতে চেয়েছিলে। ছি ছি বাবা, ছি। বাবা শব্দটা ছোট না, অনেক বড়। বাবা কাকে বলে রাফাতের বাবার সাথে কথা বলে বুঝেছি। তোমাকে ডেকে আনার কারণ একটাই, তোমার কাছে তোমার বাবার সত্যি ঘটনাটা বলা। তোমার ভাই সত্যিকার অর্থে একজন খুনি আসামি ছিল, তাই আমার বিচারে যে শাস্তি প্রাপ্য আমি তাই দিয়েছি। কিন্তু তোমার বাবা সেই শাস্তিটা মেনে নিতে পারেনি। তুমি বিদেশে লেখাপড়া করছিলে, তাই সত্য ঘটনা তোমার জানা ছিল না। তাই সত্যটাকে গোপন করে মিথ্যার আশ্রয় নিয়ে তোমাকে ব্যবহার করেছে। কেন ব্যবহার করেছে জানো? আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। বলো, জজ আন্টি সব মিথ্যে বলেছে? বলো বাবা, সব মিথ্যে? সত্য মিথ্যা তোর জন্যই থাক, আমি আমার ছেলে মৃত্যুর প্রতিশোধ নেবই। টান টানলেই মাথা আসবে, এবার ওর মাথা কেটে ফেলবো। যা, আসাদের পুচকি মেয়েটাকে তুলে নিয়ে আয়। ওকে বাঁচাতে নিশ্চয়ই ওর ভালো চাচু আসবেই, কিন্তু আর জীবিত ফিরে যাবে না। এই মাইয়া, তুমি তো তৃপ্তি, তোমার চাচাই অ্যাক্সিডেন্ট করছে, মনে হয় আর বাঁচবো না। দেখতে চাইলে চলো, আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি। চলো তৃপ্তি, এবার দুটো নিয়ে যা। চলো চলো চলো।
তালুকদারের লোকেরা আমার চিপ থেকে তুলে নিয়ে গেছে। রাফাত, দয়া করে একটু বাচ্চা। দুলাভাই এতক্ষণে হয়তো চিৎকার শুরু করে দিয়েছে। চিৎকার করলে আমার কি লাভ হবে? আমি যা বলেছি সেই ব্যবস্থা করো, যাতে চুল টানলে মাথা আসে। সেই ব্যবস্থাই তো করেছি, দেখছেন না কত বড় বড় চুল। এখন কিন্তু রঙ্গরস করার সময় নয়। তোমরা জানো না, জজের উপরে প্রতিশোধ দেবার জন্য রাফাতকে মেরে ফেলতে আমি গাড়ির ব্রেক খুলে দিয়েছিলাম। ভেবেছিলাম জজের ছেলে মরবে, কিন্তু ঘটনা ঘটল উল্টো। জজের ছেলে মরল না, মরল ওই ফকিন্নির ছেলে, ওই মেয়েটির বাবা। তারপর বাবলিকে দিয়ে প্রতিশোধ নিতে চাইলাম। এখানেও এই মেয়েটা প্রতিশোধ না নিয়ে উল্টো ওই হারামজাদা পেয়ে পড়ে গেল। আমি এত বুদ্ধি করে কিছুই করতে পারলাম না, আর তোমরা বলছো ওই টুচি মেয়েটা চুল টানলে মাথা আসবে। আসবে, আসবে, আসতেই হবে। তালুকদার, তালুকদার, তুই তৃপ্তিকে তুলে এনে অনেক বড় ভুল করেছিস, আর সেই ভুলের মাসুল এখন তোকে দিতে হবে। তালুকদারকে মারার আগে তুমি তোমার আসল শত্রুকে মারো। ওই হলো তোমার আসল শত্রু। ওই শত্রু তোমাকে মেরে ফেলার জন্য তোমার গাড়ির ব্রেক খুলে দিয়েছিল, আর তার জন্য আমার বাবা মরেছে। ধরো মারো, জোরে মারো। রাফাতের পক্ষ হইয়া লড়ব, তোর স্পিডটা আমি বাড়াইয়া দেই। ধরুন দেখছেন, আরে ছাড়া উপায় নাই, সুই সকলে নিয়েন ভাই, সুই সবার পাশে ইঞ্জেকশন দিচ্ছ তুমি, এবার তোমার পালা, তোমার পাশে ইঞ্জেকশন দেবো।
থাম। এই! দেখেছিস, ওর অবস্থাও ঠিক এইরকম হবে। এই দড়ি ছেড়ে দে। এই, ওকে পিটা। ওর নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত পিটাতে থাকবি। পিটা। আমাকে বাঁচাও। টিপটিকে ধরো। সুলতান শিকদার, আপনার সব অপকর্মের কথা জয় সাহেবের কাছে শুনেছি। এই সবাইকে অ্যারেস্ট করো। চিপ্তি চিপ্তি মামা মা, আমার মা। আচ্ছা, আজ তোর জন্য আমার গর্ব হচ্ছে। বাবা, চল বাবা, ঘরে চল। বাবলি মা, তুমিও চলো। চল। চাচু, তুমি তোমার কলেজের টুকরিটাকে রেখে চলে যেতে পারবে চাচু?
আমার জন্য তোমার প্রাণ কাঁদবে না? চাচু, আমার চাচু। চাচু, আমার চাচু।